দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় গরম রাজনীতির মাঠ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, এবং আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে নানা ইস্যুতে উত্তপ্ত রাজনীতির মাঠ, উত্তাপ ছড়াচ্ছে সারা দেশ। বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার তারা গণসমাবেশ করে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে। এনসিপির সাথে যোগ দিয়েছে জামাত ইসলাম, ছাত্র শিবির, এবি পার্টি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। একই দাবিতে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদ। এছাড়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে রয়েছে নানা বিতর্ক। এছাড়া গত রাত ভোর নানা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডক্টর সেলিনা আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, আলোচনাটি শুরু করবো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ অবরোধ দিয়ে। জনাব হান্নান মাসুদ, আপনারা রাজপথে আছেন, শাহবাগ অবরুদ্ধ করেছেন আজকে। অন্তর্বর্তী সরকার বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধরার জন্য তারা অনুরোধ করেছেন। ধৈর্য ধরবেন তো? ধন্যবাদ। প্রথমে একটা সংশোধনী দিই, এনসিপি শাহবাগ অবরোধ করেনি, শুধুমাত্র এদেশের মানুষ অবরোধ করেছে। এনসিপির নেতৃত্ব সেটা শুরু করেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের, হ্যাঁ, সেটা যারা যোগ দিয়েছে আমি সেই বিষয়গুলো নিয়ে আসছি। সেই জায়গা থেকে একটা বিষয় বিভিন্ন অনলাইন মিডিয়াতে যখন দেখা যায় যে হচ্ছে এনসিপির সমাবেশ বা এনসিপির অবরোধ, তখন হচ্ছে এদেশের মানুষ চিন্তা করে পলিটিকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম কিনা, কিন্তু এটা এই দেশের ছাত্র জনতার, এই দেশের সকল মানুষের। সেই হিসেবে আমাদের আর হচ্ছে আমাদের একটা কথা আমরা স্পষ্ট বলতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে বারবার মূলা দেখিয়ে লাভ নেই। ওনারা একই ধরনের আচরণ শুরু করছেন যেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে থাকে। ওনারা আমাদেরকে জুলাই প্রক্লেমেশনের কথা বলেছিলেন। যখন আমরা জুলাই প্রক্লেমেশন চেয়েছিলাম, সেটার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত। কিন্তু জুলাই প্রক্লেমেশনের আগের দিন আমরা তাদের কথায় বিশ্বাস রেখেছিলাম, রাজনৈতিক দলগুলোর কথায় বিশ্বাস রেখেছিলাম। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী জানিয়েছিল যে হচ্ছে আমাদের আলাপ আলোচনা ভিত্তিতে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছেন যে হচ্ছে তারা সকলে মিলে প্রক্লেমেশনটা ঘোষণা করবেন। আমরা সেই জন্য সময়ও বেঁধে দিয়েছিলাম যে হচ্ছে এই সময়ের মধ্যে যেন হচ্ছে প্রক্লেমেশনটা ঘোষণা করে, কিন্তু দেখা গিয়েছে যে হচ্ছে ওনারা সেটা করেননি। পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই একটা বড় রাজনৈতিক দল বাধা সৃষ্টি করার কারণে এই ক্ষেত্রে এটা হয়ে ওঠেনি। তারপরে বাকি ইতিহাস সবারই জানা, সকল জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন এমপিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে, সে হাইকোর্টে মামলা লড়ছে, আবার হচ্ছে তাদেরই বিরোধী পক্ষের বিভিন্ন বড় বড় আইনজীবীরা। এই সকল পুরো সামষ্টিক বিষয় পুলিশ প্রশাসনের কোনো সংস্কার হয়নি বলতে গেলে, তেমন একটা আপনার জনপ্রশাসনের তেমন একটা সংস্কার হয়নি। আমরা শুনেছি যে হচ্ছে ডিসি নিয়োগের জন্য কোটি কোটি টাকার লেনদেনের কথা শুনেছি। আমরা শুনেছি যে হচ্ছে মানে যেটা আগে চলতো সেটা এখনো চলছে। তাহলে এই সংস্কার, এটার জন্য তো আর 24-এর গণঅভ্যুত্থান ঘটেনি। আমরা মনে করছি এর একটা বড় পরিবর্তন হওয়া দরকার। সেটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদই এই সংস্কারগুলো করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই গণঅভ্যুত্থানে, এমনকি হচ্ছে যারা হচ্ছে একেবারে শুরু থেকেই যদি আমরা শুরু করি যে হচ্ছে 2009 সালে ক্ষমতায় এসে যখন হচ্ছে বিডিআর বিদ্রোহের নাম করে এদেশের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তারা বিচার পাবে আমরা ভেবেছিলাম এই সরকারের আমলে। আমরা ভেবেছি শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে তারা বিচার পাবে। আমরা ভেবেছি হচ্ছে জামাত নেতাদেরকে যেভাবে নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছে তারা বিচার পাবে। আমরা ভেবেছিলাম যে হচ্ছে 14, 18, 24-এ যে ন্যাক্কারজনক নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষকে জিম্মি করা হয়েছে, সেটার সাথে জড়িত সেখানে যারা জিতে এসে সংসদে গিয়েছে তাদের সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, নির্বাচন কমিশনগুলোকে বিচারের মুখোমুখি করা হবে। আমরা ভেবেছি হচ্ছে গত 16 বছর ধরে গুম খুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, যারাই জড়িত ছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা ভেবেছি যারা হচ্ছে বড় বড় সমাবেশ, রাজনৈতিক সমাবেশগুলোকে অন্যায়ভাবে যারা হচ্ছে সমাবেশের উপর হামলা করেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আমরা ভেবেছিলাম বেগম জিয়ার উপর
তিনবার যেই 2015 সালে সিটি কর্পোরেশন ইলেকশনের সময় হামলা করা হয়েছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কিছুই হচ্ছে না। 9 মাস কেটে গিয়েছে, সেই প্রশ্নটাই আমরা বলছি যে হচ্ছে আমরা শেষ এই 9 মাস পর আমরা কি পেলাম? আমরা পেলাম সেই হচ্ছে রাজপথের কালো, সেই আপনার হচ্ছে তপ্ত গরম রাজপথ। সেই রাজপথে আবার আমাদেরকে বসতে হলো, সেই মাটিতে বসে আমরা আবার স্লোগান তুলতে হলো, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, সন্ত্রাসীদের বিচার চাই। আমাদের এই কথাগুলো এখন বলতে হচ্ছে। আমরা দেখছি হাসান মাহমুদকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর দেখেছি হচ্ছে সে বিদেশে বসে মদ খাচ্ছে। আমরা দেখেছি হচ্ছে এরকম বড় বড় অনেকগুলো নেতাকে আমরা দেখেছি। যাই করি একটা অভিযানের নাম করেছে। আমি এই ক্ষেত্রে শুধুমাত্র যে হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ দায়ী তাও বলে না, আমি মনে করি ইস্টাবলিশমেন্ট এটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। আপনাদের সাংবাদিকদের ক্ষেত্রে, আপনাদের মিডিয়া জগতে কোনো পরিবর্তন নেই। মিডিয়া জগতে যেই লাও সেই কদু। আপনাদের এখানে এখন আওয়ামী দোসররা যেভাবে হচ্ছে আস্পালন দেখাচ্ছে, যেভাবে হচ্ছে টুইস্ট করছে কথাগুলোকে, অহরহ টুইস্ট করা হচ্ছে বিতর্কিত করার জন্য, কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আমরা মিডিয়া কমিশনের মধ্য দিয়ে আমরা ভেবেছি এগুলোর পরিবর্তন আসবে। মিডিয়ার মালিকানাগুলো যেভাবে হচ্ছে এক দল কেন্দ্রিক রয়েছে, সেখান থেকে মুক্তি পেয়ে এটা হচ্ছে একটা মানে স্বাধীন মিডিয়ার জন্য যাই কিছু করা দরকার সেগুলো হবে, কিচ্ছু হচ্ছে না। তাহলে সব শেষ, কি পেলাম? যেই লাউ সেই কদু, সে আগের ইস্টাবলিশমেন্টে বসে থাকলো, মাঝখান দিয়ে আমাদের 2000 মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ হাত পা শরীর হারালো, আর আমরা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি। যেখানে যাই সেখানে আমরা শিকার হচ্ছি, যেখানে যাই আমাদের উপর আমাদেরকে টার্গেট করা হচ্ছে। মনে হচ্ছে জানা হচ্ছে এখন আমরা এই অবস্থাটা ঘটিয়ে আমরা তাদের শত্রু হয়ে আমি আসবো আপনার কাছে। যারা পারভেজ মল্লিক, একটু বলবেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে আজকে তারা আন্দোলন করছে, তারা রাজপথে, আপনারা কি এর সাথে একমত? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনার বাংলা ভিশন কর্তৃপক্ষ আমাকে আজকে এই টক শোতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উত্তরসূরি এবং আগামী দিনের প্রজন্ম নেতৃত্ব একজন বিতার্কিক, মানে রাজনৈতিক বিতার্কিক, তার সাথে আজকে আমি টক শো করতে সুযোগ, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সব থেকে ভালো লাগছে যে আজকে যিনি আমার সাথে যিনি আছেন, উনি যে দাবিগুলো, জি, উনি যেই দাবিগুলো, যেই পয়েন্টগুলো আউট করেছেন, অ্যাবসলিউটলি মনে করেন কারেক্ট এবং রাইট, এবং সে সত্য কথাটি মনে করেন বলেছেন। কিন্তু বলা আর করা এই দুটার ভিতরে কিন্তু বিস্তর পার্থক্য আছে। তো তারা যেহেতু যারা ক্ষমতার কেন্দ্রে নাই আর যারা ক্ষমতার কেন্দ্রে যারা থাকে, দুইজনের দুই রকমের স্টেটমেন্ট থাকে। যেমন ধরেন এরা যারা আন্দোলন করেছে বা আমরা যারা আন্দোলন করেছি, আমি নিজের কথাটাই বলি, আমরা যখন যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে যখন এই যে আপনার যে প্রথমত কোটা বিরোধী, আমি একটু সংক্ষেপে বলছি এই কারণে, এটা একটা প্রাসঙ্গিক বিষয়, এই জন্য বলছি যে আমরা যারা প্রবাসী যারা ছিলাম তারাও কিন্তু আমরা অরাজনৈতিক ব্যানারও আমরা, আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা কিন্তু ট্রাফেলগার স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রায় 7000 ওইখানকার মানে ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা তাদের এই আন্দোলনের সমর্থন জানিয়ে আমরা কিন্তু সমাবেশ করেছিলাম। এবং আমাদের ব্রিটিশ পার্লামেন্টে 5 জন এমপি এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এবং জায়জাজিন যে পত্রিকার যিনি সম্পাদক ছিলেন শফিক রহমান এবং তালিয়া রহমান সহ ওই সময় আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক আপনার বুদ্ধিজীবীরা সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। সেই অর্গানাইজারদের ভিতরে আমি একজন মনে করেন ছিলাম। তো ভালো লাগছে। তবে একটা জিনিস হচ্ছে যে কি, যে বাংলাদেশে যারা এই যে সরকারে মানে যারা আন্দোলন যারা করেছে, আমাদের যারা মানে উত্তরসূরি যারা আছে, তারা যারা আন্দোলন করেছে, আমার ছোট ভাইই বলবো, সে যেটা মনে করেন যে কথাটা মনে করেন বললো, এখানে যে মাস্টার মাইন্ড আমরা যে মনে করেন একজনের সম্বন্ধে জানি যে মাহফুজ আলম, হ্যাঁ, সেই প্রথম মনে করেন আপনারা বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা সম্ভব না। এটা আপনারা জাস্ট একটু ইউটিউবে আপনারা সার্চ দিলে তাদের কথা আমি আপনাদের জানতে পারবেন। না, আমি আসছি কথাটায়। তারপর ধরেন আপনার এই যে যারা অন্যায় করছে তারা জামিন পেয়ে যাচ্ছে। আসিফ নজরুল স্যারের ভূমিকা কী ছিল? আসিফ নজরুল স্যার তো মনে করেন রাজপথেই ছিল, তাই না? তো উনি আইন উপদেষ্টা থাকা মানে এখনো আইন উপদেষ্টা, তাহলে জামিন হয় কিভাবে? তাহলে কি ওনার থেকে কি ক্ষমতাশালী কেউ মনে করেন আছে? তাহলে আপনি ইঙ্গিত করছেন বিএনপিকে
আবার চেয়ারে বসিয়েছেন মনে করেন আপনাদেরই লোক, তাহলে আপনাদের কথাটা মানে সরকার এবং আপনার ওনাদের কথার সাথে মনে করেন কিছুটা হলো কনফ্লিক্ট। আর আমার কাছে মনে হয় কি যে সরকারে যারা আছেন, মূল যারা আপনার যারা চালিকা শক্তি যারা আছেন, সেখানে যারা বিহাইন্ড দ্য সিনে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মারা যারা আছে তারা ভর করছে এদের পরে, যার কারণে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার বিলম্ব ঘটছে। যেমন হচ্ছে যে কি যে কোমলমতি যারা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে ইমোশনটাকে আমরা কাজে লাগাচ্ছি। কিভাবে কাজে লাগাচ্ছি? যে খুনি হাসিনার দোসর আপনার সাবেক রাষ্ট্রপতি শেষ দেশ থেকে পালিয়ে চলে গেলেন, আপনারা মনে করেন পদক্ষেপ নিলেন না, থামাতে পারলেন না। এখন এই ইস্যুটাকে আপনি ঢাকার জন্য কি করছেন? ছাত্রছাত্রীদেরকে আপনি নামাই দিচ্ছেন কিসের জন্য? তার মানে যে আওয়ামী লীগকে আপনি বলছেন তাহলে ইস্যু ঢাকার জন্য এটা, আমার কাছে তো মনে হচ্ছে যে এটা একটা ইস্যু এবং সূক্ষ্ম একটা মনে করেন একটা কারসাজি। আমার কাছে মনে হচ্ছে যে মানুষকে একটু মানে একটা খাতকে আর একটা খাতে ভিন্ন, যেমন হাসিনা সরকারের সময় আপনারা দেখেন নাই যে যখন একটা ইস্যু পারভেজ মল্লিক, আমি আবারও আসবো আপনার কাছে। দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আব্দুল হান্নান মাসুদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন পারভেজ মল্লিক সাহেব যেটা বলছিলেন যে একটি ইস্যুকে দেখে নতুন ইস্যু সৃষ্টির জন্য আপনাদের যে আওয়ামী লীগ নিষেধের যে আন্দোলন যে কর্মসূচি সেটা করা হচ্ছে, এই বিষয়ে একটু বক্তব্য শুনবো আপনার। না, পারভেজ মল্লিক ভাই অনেক দূর থেকে এসেছেন, পারভেজ মল্লিক অনেক সুন্দর কথা বলেন। দলীয় যেহেতু একটি রাজনৈতিক দল করেন তাকে রক্ষা করে কথা বলতে হয়। হয়তো পারভেজ মল্লিক ভাই দেশের অনেকগুলো ইনফরমেশন সম্পর্কে জানান না যে এই ইস্যুটা নতুন না। এই ইস্যুটা সেই আমাদের 31শে ডিসেম্বর আগে দেয় আমাদের 4 দফা, তারপরে হচ্ছে আপনার 31শে ডিসেম্বরে আমাদের সেই হচ্ছে প্রক্লামেশন, জুলাই প্রক্লামেশন। তারপর সর্বশেষ আমরা গত শুক্রবারও বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে আমরা সমাবেশ করে আমরা একই ঘোষণা দিয়েছিলাম, একই দাবিতে আমরা এই কাজটা করেছিলাম। কারণ আমরা দেখছিলাম যে দীর্ঘদিন ধরে এরকম কাজগুলো চলছিল, যে হচ্ছে আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করা, বিচার থেকে মুক্তি দেয়া। তো সব মিলে এটা আমাদের চলমান আন্দোলন। যখন হচ্ছে আব্দুল হামিদ চলে গিয়েছে তখন হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। কারণ ভাইকে যদি এটা আব্দুল হামিদ চলে যাওয়ার ইস্যুকে ঢাকার জন্য যদি বলা হয়, তাহলে এটা আমার মনে হয় যে ইনফরমেশন গ্যাপ আছে, বড় ধরনের ইনফরমেশন গ্যাপ। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, রাজনীতিতে এত বড় ইনফরমেশন গ্যাপ থাকাটা উচিত না। হান্নান মাসুদ, আমি একটু বলি, এটা ক্লিয়ার আপনার যে উত্তর। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আপনাদের শুরু থেকে যে আপনাদের যে আন্দোলন ছিল, মাঝখানে কিছুদিন আপনারাই ছিলেন, তারপর গত শুক্রবার আপনারা আবার আন্দোলন করছেন। আমার প্রশ্ন হলো, সরকারের দুর্বলতাটা কোন জায়গায়? আপনারা বেশ কয়েকজন উপদেষ্টাকে দায়ী করেছেন এই বিষয়ে। আমরা কোনো ধরে নির্দিষ্ট একজন উপদেষ্টাকে আমরা দায়ী করছি না। আমরা বলছি যে হচ্ছে এখানে প্রত্যেকটা উপদেষ্টা এর দায় নিতে হবে, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্টকে দায়িত্ব নিতে হবে, ইনক্লুডিং এভরি পার্টি, না আমরা পদত্যাগ চাচ্ছি না। আমরা বলছি যে হচ্ছে ওনারা নিজেদের দায়িত্বটা বুঝে নেওয়া উচিত, তাদের দায়িত্বটা কি কি, তাদের রেসপন্সিবিলিটি কি কি। তারা যদি এই দায়িত্বটা বুঝে না নেয় তাহলেই সমস্যা। কারণ তাদেরকে একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছে। তারা নির্বাচন কমিশনার গঠনের ক্ষেত্রে আত্মসমর্পণ করেছে, তারা দুদক কমিশনার গঠনের ক্ষেত্রে আত্মসমর্পণ করেছে, তারা প্রত্যেকটা প্রশাসনকে শক্তিশালী করার ক্ষেত্রে বারবার আত্মসমর্পণ করছে। তারা একটা নির্দিষ্ট অংশকে গ্রুপকে সহযোগিতা করছে। পরিষ্কার আপনার উত্তরে নিশ্চয়ই আপনি শুনছিলেন, এই ব্যর্থতার দায় সরকারকে দিচ্ছেন তারা, কিন্তু পদত্যাগের ক্ষেত্রে তারা সেই জায়গাটা তাদের অবস্থান নেগেটিভ। তো এই বিষয়ে আপনার একটু শুনবো। উনি যেটা বললেন যে ভালো কথাটাই বলেছেন, কিন্তু ওই যে আমাকে যেটা বললেন যে বাইরে থাকার কারণে কিছুটা ইনফরমেশন গ্যাপের বিষয়টা, এটা আমি সম্পূর্ণ ডিফার করছি। এই কারণে এখন গ্লোবালের যুগ, এখন আপনি যে কোনো জিনিস আপনি অনলাইনে চাপ দিলে যে কোনোভাবে মনে করেন আপনি সব কিছু আপনার হাতের মুঠে পেয়ে যাবেন। তথ্য প্রযুক্তির এই উন্নত বিশ্বে যে কোনো ইনফরমেশন গ্যাদার করা কোনো বিষয় না। শারীরিকভাবে হয়তো আপনি উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু মানসিকভাবে আপনি যে কোনো ইনফরমেশন যে কোনোভাবে আপনি সম্পৃক্ত থাকা সম্ভব। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কি, যে এই যে দাবিটা, সরকারের যে দাবিটা,
সেটা তো ডক্টর ইউনূস এবং আপনার আসিফ নজরুল এবং অন্যান্য যারা আছেন, এই যে মাস্টার মাইন্ড আপনার মাহফুজ আলম, তারপর আপনার এই যে আসিফ, এই যে কে নাহিদ ইসলাম কিছুদিন আগে ওখান থেকে বের হয়ে আসছেন, নতুন দল করছেন। তো আমার কাছে তো মনে হয় যে হাফ সরকার আর হাফ মনে করেন পার্টি। তো মনে করেন হচ্ছে যে রাজপথে যারা আছে তারা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সরকারের একটা বি টিম। হ্যাঁ, যদিও আমাদের ছোট ভাইরা ওনারা বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না, কিন্তু ওনাদের ভিতরে, কারণ ওনাদের এটা তো সরকারের একটা প্ল্যান না হলে মনে করেন আপনার সরকার থেকে পদত্যাগ করলো, জামাই আদর করে আপনি মনে করেন তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে মানে করে দিলেন। আমি এই যে লেজে গোবরে যে অবস্থা, ফুলের শুভেচ্ছা তারা যেহেতু পার্টি করেছে, পার্টি তো তারা ব্যাক করবে। হ্যাঁ, এখন মনে করেন যে আমরা তো মনে করেন ওই যে বললাম যে অনলাইনের যুগ, একটা দল কিভাবে একটা সরকার মনে করেন থেকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি বলছেন যে আপনি কি কি করেছিলেন, কি কিভাবে আপনার মনে করেন কাজ হয়েছিল, তাই না, আন্দোলন করেছিলেন, আবার আপনি সেই সরকারে আছেন, আবার যখন এই সরকার অংশীদার থেকে যখন আপনি আবার যখন রাজপথে যখন চলে আসছে, আমি কিন্তু সমালোচনা করছি কিন্তু তাদের প্রতিপক্ষ হিসেবে না, আমরা কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজনীতিতে আমাদের যে পার্টি তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে, কারণ এখন হচ্ছে তরুণদের জয়, তারুণ্যের বিজয়। হ্যাঁ, এবং তরুণদের কিন্তু বিশাল একটা বিজয় হয়েছে। এই আপনি জানেন যে কোনো আপনার মাটিকে পানি দিয়ে যখন আপনি বুলাবেন, মানে মাটিটা কিন্তু আপনার ভিতটা কিন্তু ওরকম থাকে না, নরম থাকে। আপনি যেভাবে খুশি সেভাবে মনে করেন ওইটাতে কিন্তু একটা পাত্রে মনে করেন একটা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তো তরুণ যারা থাকে তাদেরকে বিভ্রান্ত করার অনেক এলিমেন্ট মনে করেন আপনার আছে। তা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মনে করেন ক্ষমতায় ছিল, সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তার যারা সহযোগী যারা ছিল, তার সাথে যারা করেছিল সবাই তার পালিয়ে যায়নি। এখন তারা তো আপনার ভিতরে থেকে আপনার মনে করেন এই যে একটা ঐক্যবদ্ধভাবে যে একটা আন্দোলন হয়েছে সারা বাংলাদেশের মানুষ, একটা ম্যাসিভ একটা মনে করেন আপনার যে বিজয়, সে বিজয় হওয়ার পর এখন কি হচ্ছে, তাদের কাছে প্রচুর আপনার মনে করেন অর্থ আছে, অবৈধ অর্থ আছে, তাদের হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিষয় সামনে আসছে। পারভেজ মল্লিক, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের দলের যে রুহুল কবির রিজভী, উনি বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা আছেন, যাদের বিরুদ্ধে মামলা নেই কিন্তু অপেক্ষাকৃত ভালো, তারা যদি দলে আসতে চায় তাহলে তাদেরকে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কিংবা চিন্তাভাবনা এরকম একটা কথা সামনে এসছে, এবং এর ফলে যে কথাটা আসছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, এই ধরনের একটা অভিযোগ আসছে। না, এটা সম্পূর্ণ আসলে মনে করেন বিষয়টাকে উনি যেটা বলতে চাইছেন সেটাকে আসলে অপব্যাখ্যা দিয়ে মনে করেন দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এটা উনি বিষয়টাকে মনে করেন অপব্যাখ্যা। ওকে, আমার মানে প্রশ্ন উত্তর ক্লিয়ার। জনাব আব্দুল হান্নান মাসুদ, এই বিষয়ে আপনাদেরও এই বিষয়ে একটা মানে বড় অভিযোগ আসছে যে এনসিপি চাইছে যে আওয়ামী লীগের নেতাকর্মী। আমি কি একটা অ্যানসার কি করতে পারি? আমাকে একটা কোশ্চেন করছিলেন ভাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে বিষয়টা, আমরা কি বিএনপি কি কখনো বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? কখনো বলেছে? কখনো বলেনি। কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে আপনারা করছেন না কেন? ডক্টর ইউনূসের এই নিষিদ্ধ করতে ওনার সমস্যাটা কোথায়? আসিফ নজরুলের সমস্যা কোথায়? উনরা তো আর ভোট করবেন না, উনরা তো রাজনৈতিক মানুষের মনে করেন কাছে যাবেন না, তো উনরা তো ভিকটিম, ওনাদের সমস্যাটা কোথায়? আমাদের কেন বলতে হবে? আপনি সেটা সরকারকে বলছেন যে অবশ্যই মনে করেন। আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি তাদের সাথে মাঠে নামবেন? কোথায় সময়টা বলে দেবে। আমরা তাদের সাথে কাজ করছি না, তারা যখন মনে করেন মাঠে নামছে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি না, তাদেরকে ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে যে একটা আছে যে এনসিপি যেহেতু নেতাকর্মী লাগবে, কর্মী লাগবে, এই কারণে আওয়ামী লীগকে তারাও পুনর্বাসনের চেষ্টা করছে, এই ধরনের একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে। ধন্যবাদ ভাই। আসলে হচ্ছে পারভেজ অনেকগুলো কথা বলছেন, আজকে আমার খুব ভালো লাগবে। সাধারণত বিএনপি সকলেই বলে যে আমরাই সরকার, কিন্তু আজকে ভাই বলছেন যে হচ্ছে হাফ সরকার হাফ বিরোধী দল। এক সময় হয়তো সুবুদ্ধির উদয় হবে যে সবাই বুঝবে যে হচ্ছে আসলে আমরা সরকারের সঙ্গে কোনো কিছুতে নেই, আস্তে আস্তে একটু জায়গায় এসে দাঁড়াবে। তো হচ্ছে আসলে যদি সরকারে থাকতাম তাহলে হচ্ছে যমুনার ওখানে গিয়ে ডিরেক্টে
মানে এরকম একটা থ্রেট তৈরি করার অবস্থা তৈরি হতো না। আমরা বারবার বলছি যে আচ্ছা আমরা সরকারি থেকে যদি আমাদের দল গঠনের চিন্তা থাকতো তাহলে তাহলে তো আমরা যেভাবে বলা হচ্ছে ডক্টর ইউনূস মনে যেন আমাদের কথাই উঠে বসে আমরা যাই বলি তাই হই, তাহলে ওনাকে এনে আমরা রাজনৈতিক দল গঠন করতাম, যেটা মেজর জিয়াউর রহমান করেছিলেন। এবং হচ্ছে সকল ব্যক্তিবর্গকে বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে ভেঙে এনে একটা দল গঠন করেছিলেন, সেটা কিন্তু আমরা করিনি। এই জায়গায় আমার মনে হয় এই কথাগুলো বারবার না বলাটাই ভালো আমাদেরকে, যেহেতু আমরা তরুণরা একটা বাইরে থেকে আমরা একটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আগাতে চাচ্ছি। আর তরুণদেরকে বিভ্রান্ত করা সহজ, যেটা বললাম আমার মনে হয় 24-এ সেই কথাটা বলার, 25-এ সেই কথাটা বলার অপেক্ষা রাখেন, এটা বলা উচিত না। কারণ হচ্ছে তরুণদেরকে শেখ হাসিনা একবারও বিভ্রান্ত করতে পারে নাই। যতবারই তরুণরা রাস্তায় নেমেছে ততবারই দাবি আদায় করছে। 2015 সালের ভ্যাট আন্দোলনের কথা মনে আছে, 2018 সালের কোটা বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন, 2024 সালের এই গণ অভ্যুত্থান। তরুণরা যখন নেমেছে তখন আন্দোলন শুরু করছে। এর আগে আমরা দেখেছি বেগম জিয়ার মুক্তির আন্দোলন বলেন, ভোটাধিকারের আন্দোলন বলেন, 14-এর ভোট ঠেকানোর আন্দোলন বলেন, প্রত্যেকটাতে বিভ্রান্ত করে কিন্তু হচ্ছে রাজনৈতিক শক্তিগুলোকে শেখ হাসিনা কন্ট্রোল করে নিয়েছে। আর আপনি সর্বশেষ যে কোশ্চেনটা করেছিলেন আপনারা কি পুনর্বাসন করছেন? আচ্ছা, পুনর্বাসনের বিষয়টা হচ্ছে আপনি আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কেন পুনর্বাসন করতে যাব? আওয়ামী লীগ আমরা যেভাবে সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে আছে সেখানে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। রুল কমিটি ভাই যে কথাটা বলেছে এটাকে আমরা একেবারে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছি না। আমরা মনে করি যে হচ্ছে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, যারা অপরাধী, তাদেরও অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনি এই যে বাংলাদেশে এত মানুষ, গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কাউকে খুঁজেই পাওয়া যায়নি, মানে প্রত্যেকে নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিতে, মুক্তিযোদ্ধার ঘরের সন্তান পরিচয় দিতে, আওয়ামী পরিবারের সন্তান পরিচয় দিতে খুব গর্ববোধ করেছে। সুতরাং সেই জায়গা থেকে এইটাতে আসলে হচ্ছে শুধু একা কোনো পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত না নিয়ে আসলে কোন আওয়ামী লীগদেরকে জায়গা করে দেওয়া যাবে না কাদের, কারণ এদেরকে তো একটা জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং সকলে বসে আপনার একটা পলিটিক্যাল কাউন্সিল করে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসা উচিত। আমরা একদম অনুষ্ঠানের সেই দিকে, সেটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার চলে যাওয়া যে বিষয় নিয়ে নানা বিতর্ক আসছে এবং নানাজির সাবেক সিটি মেয়র আইভি গ্রেফতারের বিষয় আসছে। অনেক গুঞ্জন রয়েছে এই দুটো বিষয়ের ক্ষেত্রে, যে আওয়ামী লীগকে মানে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরত আনা কিংবা সরকারকে রিফাইন্ড আওয়ামী লীগকে কোণঠাসা করার একটা কৌশল। আপনি কিভাবে দেখছেন? দেখেন হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না। আমি মেয়র আইবি কিংবা সাবের হোসেন চৌধুরী কিংবা হচ্ছে আপনার আব্দুল মন্নান কিংবা হচ্ছে আব্দুল হামিদ, এদেরকে আমি ভদ্র আওয়ামী লীগ মনে করছি না। কারণ এরা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত। যারা এরকম রাতের ভোট করে ক্ষমতাকে প্রাধান্য দিয়েছে, আইবিকে তো দেখেছি হচ্ছে 24-এ যখন হচ্ছে জুলাই আমাদের উপর হত্যাকাণ্ড চালানো হচ্ছে তখন সে তার ক্ষমতা জাহির করতেছিল, সে কিভাবে পুলিশকে সহযোগিতা করেছে হত্যাকাণ্ডে, তার এই ভিডিওটা সহ আছে। সুতরাং আপনি এদেরকে যারা 14, 18, 24-এ সংসদে গিয়েছে, এই নির্বাচনকে বৈধতা দিয়েছে, এই নির্বাচনকে বিশ্বের কাছে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদেরকে আপনি কখনো ভদ্র আওয়ামী লীগ বলতে পারেন না। যারা তাদের কারণে কোণঠাসা হয়েছিল তাদেরকে হয়তো বলতে পারেন, যদি সেটা তাও রাজনৈতিক সকল দল মিলেমিশে বসে একটা লিখিত আকারে একটা জিনিস তৈরি করতে হবে, যেটার মধ্য দিয়ে মূলত হচ্ছে কিভাবে এই যে সেই আওয়ামী লীগের এদেরকে তো আপনি সমাজচ্যুত করতে পারবেন না, সকলকে জেলে ভরতে পারবেন না, সকলকে করতে পারবেন না, একটা অংশ নির্ধারণ করা সম্ভব হবে। এর আগে এভাবে আগাতে গেলে একজন আরেকজনের উপর দোষ চাপাবে বারবার, যে হচ্ছে ও আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে, অমুক আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আসলে আওয়ামী লীগ পুনর্বাসন করে না বিএনপির লাভ আছে, না আমাদের লাভ আছে, না জামাতের লাভ আছে, না ইসলামী আন্দোলনের লাভ আছে, প্রত্যেকেরই ক্ষতি। কারণ এরা যে কোনো সময় চুবল মারবে এই সন্ত্রাসীগুলো। ধন্যবাদ। আমি আপনার কাছে যাব, আমি ওই বিষয়টা নিয়ে যাব। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা যে আসতেছে, আওয়ামী লীগ পুনর্বাসনের কথা আসতেছে, কিংবা এই আব্দুল হামিদ এবং আইবিকে নিয়ে যে কথাগুলো আসতেছে, যে নতুন করে আওয়ামী লীগ করার জন্য আব্দুল হামিদকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, এই বিষয় একটু শুনবো। এখানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ মানেই হচ্ছে যে আওয়ামী লীগ। এখানে আবার ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ বলে আমি কোনো কিছু দেখি না। এই জাতটাই হচ্ছে যে আপনার মনে করেন হচ্ছে যে এই একই টাইপের এরা হচ্ছে যে একটা কাকের দল টাইপের। মানে একটা কাক যদি কাকা করে দেখবেন যে সবগুলো কাক একসাথে মনে করেন শব্দ মনে করেন করে। তবে হ্যাঁ, আপনি আওয়ামী লীগ বলতে যে একেবারে তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত এখন সবাইকে তো আর আপনি শাস্তি দিতে পারবেন না, আর সবাই তো আর মনে করেন কুকর্ম মনে করেন সবাই জড়িত মনে করেন না। আর একটা দল করার মানেই হচ্ছে সে অপরাধী না। তো আপনার যারা আপনার এই যে গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব যারা ছিল বা বিভিন্ন সময় যারা দায়িত্ব পালন করেছে, যেমন
উনি যেমন মনে করেন আপনার বললো যে এই যারা এই ফ্যাসিস্ট সরকারকে এই নির্বাচনের সময় যারা সহযোগিতা করেছে, আন্দোলনের সময় যারা সহযোগিতা করেছে, কেন্দ্র দখল করেছে, যারা প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিল, তাদেরকে আইডেন্টিফাই করা কিন্তু কোনো বিষয় না। আপনি একটা ডিস্ট্রিক্টে যদি আপনি 10 জন 20 জন যদি আপনি যদি আইডেন্টিফাই করেন, যে কালার করে মনে করেন যে এরা হচ্ছে যে আপনার, বা একটা থানা পর্যায়ে যদি করেন এবং জাতীয় পর্যায়ে যদি করেন, আপনার এইটা বের করা কিন্তু কোনো বিষয় না। এগুলো আপনি বের করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করেন, আইনের আওতায় আনেন, দেখবেন যে আপনার অনেক কিছু মনে করেন হয়ে যাবে। কিন্তু আমি জানি না যে আপনার আন্দোলন করছে আমার যে ভাইয়েরা, যে বললাম যে আমি আসলে ওইভাবে বোঝাতে চাই না যে এদেরকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত সবসময়, ষড়যন্ত্র সবসময় থাকে, কিন্তু ইয়াংরা সবসময় সচেতন থাকে, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে তারা জানে যে কীভাবে নিতে হয়। আমি কিন্তু আংশিকভাবে ওইভাবে কথাটা বলিনি, কারণ হচ্ছে যে আপনার 71-এর মুক্তিযুদ্ধ বলেন, ওই মুক্তিযুদ্ধ কিন্তু নেতৃত্ব কিন্তু ওই ইয়াং জেনারেশনরাই কিন্তু ঝাঁপাই পড়েছিল, ঠিক আছে। আপনি এই 90-এর গণঅভ্যুত্থান বলেন, ছাত্ররাই করেছে। আবার এই যে নতুন প্রজন্ম যেটা আপনারা এই যে 24-এ যেটা মনে করেন করলো, এটা ছাত্ররা করেছে। তো আমাদের দেশে সবসময় আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা ইস্যুই আছে যে ইয়াং যে ফোর্সটা থাকে ওই সময়ের, তারাই সবসময় আপনার অগ্রণী ভূমিকা পালন করে। এবং যতই বিভ্রান্ত করুক না কেন, মানে আমাদের এই যে ইয়াং যে জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন সবসময় আপনার সচেতন। আপনি দেখবেন যে ধন্যবাদ পারভেজ মল্লিক এবং আব্দুল হান্নান মাসুদ, আপনাদের দুজনকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।